আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমাদেরকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে এতক্ষণে আপনারা হেডলাইন এবং ব্যানার দেখে বুঝতে পারছেন যে আমি কি বলছি, যে হ্যাঁ, আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রীর কাছে নাকি আপনার রজার খলিল উনি ফোন দিয়েছেন। মূলত এটা ব্রেক করেছেন একজন ভারতীয় সাংবাদিক, এবং উনি যা বলেছেন এগুলোর বিষয়ে আলোচনা করব, এবং কিন্তু কেন ফোন দিতে পারেন সেই বিষয়টা আপনাদেরকে একটু জানাই আমি। এটা হচ্ছে যে আপনারা যারা পেপার পত্রিকা পড়েন বা নিউজগুলো দেখেন, তারা সকলেই জানেন যে জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনে সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী, বাংলাদেশ হচ্ছে যে 81তম অধিবেশনের সভাপতি হবে, মানে 193টা দেশের যে হয় জাতিসংঘের, এটার সভাপতি পদে পদপ্রার্থী। সুতরাং এই পদপ্রার্থী যখন হয়েছেন, তখন এখানে বাংলাদেশের পক্ষ থেকে পদপ্রার্থী হলে সেখানে প্রেসিডেন্ট যদি নির্বাচিত হন, বাংলাদেশ বা স্থায়ী পরিষদের মেম্বার হন কোনো কিছু একটা, সেটাতে সব দেশের সমর্থন লাগবে। মিনিমাম ভোটাভুটি হইলে আপনার ধরেন 60-70% ভোট লাগবে, সেই ভোটে যা হইতে পারে। তো এইটা হইতে গেলে এখন বাংলাদেশ তো চেষ্টা করতেছে গত 2 মাস ধরে, তারেক জিয়া আসার পর থেকে এটা প্রচন্ড চেষ্টা চলতেছে, মানে ফেব্রুয়ারি মাস থেকে এটা চেষ্টা চলতেছে রজার খলিল জাতিসংঘের এই 81তম অধিবেশনে সভাপতি পদটা যাতে পায়, এতে বাংলাদেশের সম্মান উজ্জ্বল হয়। এখন এইটাতে এরা তদবির করে অলরেডি ওনারা একটা কথা বলেছেন খলিল, তারা যে ওআইসি ভুক্ত দেশ যেগুলো আছে, এর মধ্যে সৌদি আরব এবং বাহারাইন, আরব আমিরাত, 3-4টা দেশ নাকি ওনাদেরকে কনফার্ম করছে যে ওনাদের পক্ষে, মানে বাংলাদেশের পক্ষে ওরা থাকবে এবং বাংলাদেশের পক্ষে ওরা ভোট দিবে। এখন এই যখন অবস্থা, এরই ভিতরে করলো কি আপনার আওয়ামী লীগ, যে আওয়ামী লীগ বলতে আমি ইউএস আওয়ামী লীগ এবং ইউএসএ ওখানে যারা মুক্তিযুদ্ধের সপক্ষের লোকজন, এরা সবাই মিলে একটা ফাইল রেডি করলো। এই ফাইলে এই খলিলুর রহমান অতীতে কি কি কাজ করেছে, এই খলিলুর রহমান যে মানবতা বিরোধী অপরাধের দায়ে দণ্ডিত দুষ্ট একজন লোক, এই খলিলুর রহমান যে বাংলাদেশের একটা বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগ, যে দলের মাধ্যমে এই দেশ স্বাধীন হয়েছে, সেই দলটাকে ব্যান করার জন্য যা যা করেছে, এই পর্যন্ত যতগুলো মব সৃষ্টি করেছে, তিনি আগে অতীতে কখন মার্ডার করেছিলেন এবং কি হয়েছিলেন, এগুলো সবগুলো দিয়ে এই লোককে, বা এমন পরিস্থিতি যেখানে বাংলাদেশের মানুষ কথা বলতে পারছে না, মবের শিকার হচ্ছে, প্রতিদিন মার্ডার হচ্ছে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের ছেলেরা, স্বাধীনতা পক্ষের লোকজন মার্ডার হচ্ছে, মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা হচ্ছে, সবকিছু দিয়ে জাতিসংঘে এই চিঠি পাঠিয়ে দিয়েছে। এইটা যখন জাতিসংঘকে পাঠাইলো, জাতিসংঘ পাইলো, এরপরে 193টা দেশের সমস্ত রাষ্ট্রপ্রধানদের কাছে, অ্যাম্বাসেডরদের কাছে এই চিঠি পাঠানো হয়েছে। এই চিঠি পাঠানোর পরে স্বভাবতই যখন কোনো একটা রাষ্ট্র কাউকে বলে যে আমার পক্ষ থেকে অমুক নির্বাচন করবে, তখন কিন্তু কেউ এই ধরনের থাকে না যে খুব ভালো সৎ লোক এরকম একজন রাই না, বসানো হয়, দেওয়া হয় যে ঠিক আছে। এখন ওনার বিরুদ্ধে যখন পড়ছে, এখন সবাই একটু কানাঘুষা শুরু হয়ে গেছে, আরে কি হইলো, আরে কি হইলো, আরে কি হইলো। এখন একদম ফাইলিং করে কতজন ছেলে মারা গেছে, কি কি আকাম করছেন, কি কি দুর্নীতি করছেন, ইন্টিম গভর্নমেন্ট থেকে উনি কি কি করছেন, একদম সব বিস্তারিত দিচ্ছেন। তো এখানে খালি আমেরিকার সমর্থন থাকলে হইব না, আমেরিকা, ইউরোপিয়ান এইভাবে সমর্থন থাকলে হইব না। 193টা দেশ, এর মধ্যে মিনিমাম 80টা দেশের মিনিমাম সমর্থন লাগবে, 70-80টা দেশের যথাসম্ভব মনে হয়, বা 100 দেশের, 150 দেশের, এরকম মানে 60-70% সমর্থন ছাড়া হবে না। এখন ওনারা এটা করার পরে এখন এটা তো মাথায় ধরে গেছে সবার, যার কারণে খলিলুর রহমান বর্তমানে এখন পর্যন্ত আমেরিকাতে আছেন। উনি নাকি আপনার মোমেন সাহেবকে ফোন দিয়েছেন। তো মোমেন সাহেবকে ফোন দেওয়ার কারণটা কি? হ্যাঁ, মোমেন সাহেবকে ফোন দিতেই পারেন, কারণ মোমেন সাহেবের কিছু রিলেশন অবশ্যই আপনার এই খলিল ভাইয়ের লোকজনের সাথে আছেন। তো এদের কারণে ফোন দিতে পারেন মোমেন সাহেবকে, অথবা লামিয়া মুর্শেদের কারণেও ফোন দিতে পারেন
কারণ লামিয়ার সাথে সেটা ভালো সম্পর্ক মোমেন সাহেবের, সেই হিসাবে ফোন দিতে পারেন। এখন ফোন দিয়ে নাকি ওনার যে কথাটা ছিল, সে কথাটা ছিল যে আপনারা প্লিজ দয়া করে এই আমাদের দিকে তাকিয়ে, বাংলাদেশের দিকে তাকিয়ে এই চিঠিটা তুলে নেন। কারণ হচ্ছে যে আপনাদের এই চিঠির কারণে অনেক দেশই এখন আমাদেরকে ভোট দিতে নারাজ হবে, আর এটা যদি হয়ে যায় তাহলে আমরা আর পারবো না। সুতরাং উনি খুব রিকোয়েস্ট করছেন। তখন মোমেন সাহেব নাকি বললেন যে ভাই আমারে বলে তো লাভ নাই, এইটা আপনারে বলতে হবে কারে, এটা আপনারে বলতে হবে ইউএস আওয়ামী লীগকে। ইউএস আওয়ামী লীগের 88 জন মেম্বার আছে, প্রত্যেককে আপনি ফোন করে রিকোয়েস্ট করতে পারেন, যদি ওনারা তুলে নেয় তাইলে তুলে নিতে পারবো। এটা তো আমের তোলার কিছু নাই, কারণ আমি তো কিছু না, মোমেন সাহেব তো সাবেক পররাষ্ট্রমন্ত্রী, উনি তো কিছু না। এটা তো আওয়ামী লীগের পক্ষ থেকে, ইউএস আওয়ামী লীগের পক্ষ থেকে এই চিঠি দিয়েছেন এটা। এবং উনি নাকি এটাও বলেছেন যে দেখেন, এইটার সিদ্ধান্ত, এটা তুলবে তুলবে না, থাকবে থাকবে না, এটা তো নেত্রী সিদ্ধান্ত নিবে। আওয়ামী লীগ, আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত নেবে, ওনার বাইরে তো কেউ কিছু করতে পারবে না। তো এখন কথা হচ্ছে যে উনি এই ফোনটা দিচ্ছেন। দেখেন, এই বিএনপি এর আগে ক্ষমতায় আসার আগে আওয়ামী লীগের হেন কোনো নেতা নাই যাদেরকে ফোন দেয় নাই, এমন কোনো নেতা নাই, কর্মী নাই যাদের বলে নাই যে আমরা জিতান আমাদের এইবার, আমরা আপনাদের সব করব। যে ধরাটা আওয়ামী লীগ অলরেডি একবার খাইছে, যে ওরা ক্ষমতায় আইসা কিন্তু দেখাইছে খেলা। এখন কথা হচ্ছে যে এখন আপনার খলিলকে এই জায়গায় জিতাইতে বা বাংলাদেশ জিতুক এটা করতে যাইয়া, যে আপনি খলিল সাহেব, আপনার দুর্নীতিপরায়ণ লোক, আপনারে জিতানোর জন্য বিএনপির হেল্প করতে যাইয়া আমাদের ব্যান্ড করে রাখছেন। তা আমাদের ব্যান্ড তোলেন, গিভ অ্যান্ড টেকের বিষয় আছে। গিভ অ্যান্ড টেক, যদি গিভ অ্যান্ড টেক না থাকে তাহলে তো হবে না। কারণ হচ্ছে আপনি প্রতিবার আমাদের সাথে খেলবেন আর আমরা আপনার কথায় ওই লেবন চুস দিলেন আর আমরা চুষতে চুষতে চলে গেলাম, সেটা তো হবে না। তো এ হচ্ছে যে মূল কাহিনী। মূল কাহিনী হচ্ছে জাতিসংঘের 81তম অধিবেশনের ওনারা প্রেসিডেন্ট পদপ্রার্থী, সেইটা যাতে রক্ষা হয় তার কারণেই ওনারা এখন ফোনালাপ যে এটা তুলে নেন। কিন্তু এইটার ওনারা যে তুলে নেওয়ার অনুরোধ জানাইছে, তো এটা কেউ ভাইবেন না যে এটা অনুরোধ জানাইছে মানে এমন যে আওয়ামী লীগের কালকে, না 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 না, এটা বিএনপি এর বিশ্বাস করার নাই। যদি হ্যাঁ এটা করতে পারে, এখন যদি ওরা আমাদের সবকিছু তুইলা নেয়, আমাদের ওই যে লাখ লাখ নেতাকর্মীকে ছেড়ে দেয়, যাদেরকে অবৈধভাবে বিভিন্ন মামলায় আটক করে রাখছে, এগুলো যদি ছেড়ে দেয় তাইলে একটা কথা হইতে পারে। এই চিঠিতে কিন্তু আছে, এই চিঠিতে দাবিগুলো আছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যে মামলা হয়েছে, অবৈধ ট্রাইব্যুনালের যে অবৈধ মামলা, অবৈধ রায়, এই রায় বাতিল করতে হবে। আমাদের প্রায় 1.5 লক্ষ নেতাকর্মী এই মুহূর্তে মিথ্যা মামলায় জেলে, এদেরকে জেলে রাখছে এই খলিলুর রহমানের সব বিএনপির পরামর্শ এবং ইন্ট্রিম গভর্নমেন্ট। এবং আমাদের ছেলেপেলেদের বিরুদ্ধে এই পর্যন্ত প্রায় আপনার 2 লক্ষের উপরে মামলা হয়েছে, এগুলো তারা যায়। সুতরাং এই জিনিস একটা সবগুলোকে সিনেমা কাটিং এ তুলে দিয়ে পরিষ্কার করে সকলের হাতে তুলে দিয়েছে, 193টা দেশের হাতে। তার মানে 193টা দেশ এখন চিন্তা করবে যে যেই লোক বা যেই দেশ নিজের দেশের জনগণের উপর অত্যাচার চালায়, সেই দেশকে কি জাতিসংঘের 81তম অধিবেশনে প্রেসিডেন্ট করা যায় কিনা, বা যদি তাকে করা হয় এর পরবর্তী কনসিকুয়েন্স কি হবে, সে অন্যদের সাথে কি করবে, এটা হচ্ছে যে মূল কাহিনী। আসলে যে শিরোনামটা দেখালেন আমার খুব ভালোই লাগলো। এর আগেও কিন্তু একবার ওই আদম ব্যাপারে ইউনূস সরকারের সময়ও আদানি গ্রুপ এরকম একটা চিঠি দিয়েছিল যে তাদের যদি সময় মতো পয়সা পরিশোধ না করা হয়, বকেয়া পরিশোধ না করা হয়, তাহলে তারা বিদ্যুৎ সরবরাহ বা রপ্তানি বন্ধ করে দিবে। পরে আমরা দেখলাম কোনো না কোনো ভাবে এই বকেয়া পরিশোধ করার পর আবার বিদ্যুৎ রপ্তানি শুরু করে এই আদানি গ্রুপ। তো এই সরকার এত ভয় কিসের? এরা ভারত থেকে কারেন্ট আনবে, হিন্দু কারেন্ট হয়ে গেল না, হিন্দু বিদ্যুৎ হয়ে গেল না, হিন্দু বিজলি হয়ে গেল না, পাকিস্তান থেকে আনবে, জাহাজে করে কারেন্ট ভরে ভরে আনবে, কি দরকার ওখান থেকে বাকি বকে আনা? কাফেরদের দেশের সাথে বন্ধুত্ব রাখা যাবে না, যারা কাফের তাদের সাথে বন্ধুত্ব রাখা যাবে না, তাদের সাথে কোন রকম বন্ধুত্ব চলবে না, খেলাধুলা ব্যবসা বাণিজ্য কোনো কিছুই চলবে না। হঠাৎ করে আদানির গ্রুপের বিদ্যুৎ ছাড়া চলবে না, না নিলেই তো হয়, সবচেয়ে ভালো হয় আদানি গ্রুপের না নিলেই হয়। ভারত বয়কট, ভারত বয়কট, ভারত বয়কট ইন্ডিয়া যারা স্লোগান দেয় এখন তারা কোথায়?
তারা তো একটু বয়কট করে না যে কারেন্ট ভারতের বিদ্যুৎ নেব না, ভারতের বিজলি নেই লেঙ্গে লড়কে লেঙ্গে পাকিস্তান, এগুলো স্লোগান দিবে। তা না রেখে কেন এই কারেন্ট আদানি, তাও আবার আদানি গ্রুপ, যে কিনা নাকি তাদের ভাষায় বাংলাদেশের বাঙ্গুর ভাষায়, আহ বাংলাদেশের বাঙ্গুদের ভাষায় উনি নাকি বিজেপির সরকারের দালাল। তার উপর এবারে একদিকে ভারত, তার উপর বিজেপির দালাল ব্যবসায়ী, তার কাছ থেকে বিদ্যুৎ নেওয়া কি ঠিক হবে? বারবার যে আমি একটা কথা আপনাদের বলি, আপনার চ্যানেলের মাধ্যমে অনেকবার বলেছি, তা হচ্ছে যে ভারত ছাড়া এই বাংলাদেশ এক কদম চলতে পারবে না। যতই সুদূর বুদূর করুক, যতই মুসরামুসরি করুক। জি, ঠিকই তো। কাফেরদের সাথে বন্ধুত্ব করলে আপনাকে বেহেশত হারাইতে হবে। হ্যাঁ, অবশ্য বেহেশত না হারানোর ভয় নাই, কারণ বাংলাদেশে বেহেশত তো এখন হেফাজত তো না, কখনো চামড়া নাই, পীর আছেন একটা বরিশালের, সে বিক্রি করে, কখনো বেহেশতের টিকিট জামাত বিক্রি করে। বেহেশতে বাংলাদেশি লোক কোনোদিনই দুজকে যাবে না, কারণ বাংলাদেশে পৃথিবীর আর কোথাও তো আর বেহেশতের টিকিট বিক্রি হয় না, একমাত্র বাংলাদেশে সাব কন্ট্রাক্ট নিয়েছে আল্লাহর কাছ থেকে। আল্লাহর কাছ থেকে সাব কন্ট্রাক্ট নিয়েছে চরমনাইয়ের পীর আর হচ্ছে চামড়ানাই পীর আর হচ্ছে এই জামাত বেচতে দেওয়ার। সুতরাং ওইটার তো ভয় থাকার কথা না, এই জন্যই বোধহয় ভারত থেকে বিজলি আনতেছে। আমাদের দেশের মানুষজন 80% ভারত বিরোধী। আবার ভারত ছাড়া তারা 100 ভাগ নড়াচড়া করতে পারে না। কালকে যদি ধরেন এই জায়গায় ভারতের জায়গায় বাংলাদেশ আর বাংলাদেশের জায়গায় ভারত, একটু কল্পনা করেন। এমনকি ভারত হিন্দু রাষ্ট্রের নাম, তাদের ভাষায় হিন্দু রাষ্ট্র, যদি হিন্দু রাষ্ট্র নয় মুসলমান দেশ হইতো, ধরেন আফগানিস্তান পাকিস্তান, কি উপায়টা হইতো বাংলাদেশের? কপালে কি শনি রাখতো? প্রথমে তো কারেন্ট বন্ধ করে দিত, একেবারে বিসমিল্লাহির রহমানির রহিম বলে কারেন্ট বন্ধ করে দিত। তারপরে চাউল আসা বন্ধ করে দিত, শিল্পের কাঁচামাল আসা বন্ধ করে দিত। সেই জন্য আমি বারবার বলি, আপনার চ্যানেলে যেটা বলেছি, যেটা আমরা দেখলাম, ডিডি রিয়াক্ট নামে একটা ইউটিউব চ্যানেলে হিন্দি ভাষী, সেখানে গত কয়েকদিন আগে এক দর্শক জানিয়েছিল আমাদের, পরে আপনি তো সেটা আমাকে পাঠিয়েছেন সেই লিঙ্ক, দেখলাম সেখানেও আমাদের এই আমজনতার একটা বক্তব্য সেখানে তুলে ধরেছে। শুনেন, ভারত ছাড়া আমরা এক কদম লড়তে পারবো না, এটা আমি বারবার বলেছি। সেটা বিদ্যুৎই হোক আর ব্যবসা বাণিজ্য হোক, হাত কাপড়ের প্রশ্ন আসুক, বাংলাদেশের 1 কোটি মানুষ সীমান্তে চোরা কারবারির উপরে চলে। বাংলাদেশের মিনিমাম 50 লক্ষ লোক ভারতের ভিতরে গিয়ে অবৈধভাবে থেকে চাকরি করে, কমপক্ষে। মানে সর্বনিম্ন বললাম এটা আপনাকে, সর্বনিম্ন চাকরি করে। তাহলে এই ভারত ছাড়া আপনি 1.5 কোটি মানুষ, তো বাংলাদেশের সরকারের সাথে এদের কোনো সম্পর্কই নেই। এই 1.5 কোটি মানুষ চলে টোটালি ভারতের উপরে। বাংলাদেশে ভারতের ডিজেল, ভারতের বিদ্যুৎ, ভারতের চাল, আরে ভাই ভারতের কচুরমুখী লতা, পেঁয়াজ ছাড়া আমরা চলতে পারি না। আর গরু চুরি করে খাওয়ার কথা তো বাদই দিলাম। যদি গরু চোরা কারবারি না হয় বাংলাদেশে, প্রতি শুক্রবার দোয়া করতে হবে, নতুন দোয়া সংযুক্ত হবে যে আয় আল্লাহ খালেদ বা আয় আল্লাহ আমাদের তুমি গরুর মাংস খাওয়ার তৌফিক দান করে, নতুন দোয়া যুক্ত হবে আল্লাহ গো মাসে। কারণ এটা এখন 1800 থেকে 1000 আছে, পরে এটা 5000 টাকা কেজি হবে যদি কোনো কারণে ভারত থেকে গরু চুরি কারবারি বন্ধ হয়ে যায়। আর যদি এত গেল গরুর মাংস, চাউলটা দেওয়া যদি বন্ধ করে, তাহলে তো বাংলাদেশে ভাত খাওয়া বন্ধ হয়ে যাবে। আর আপনি আশা করতেছেন বিদ্যুৎ, এদের বিদ্যুৎ ছাড়া চলে না, এদের ডিজেল ছাড়া চলে না, ভারতের চাল ছাড়া চলে না, ভারতের ডাল ছাড়া চলে না, ভারতের কাঁচামরিচ ছাড়া চলে না, ভারতের পেঁয়াজ ছাড়া চলে না, ভারতের রসুন ছাড়া চলে না, ভারতের আদা ছাড়া চলে না, আরে ভাই ভারতের পানি ছাড়া চলে না, ভারতের পাথর ছাড়া চলে না, ভারতের কি ছাড়া চলে এই দেশে? ভারতের মোটরসাইকেল ছাড়া চলে না, ভারতের ট্রাক ছাড়া আমরা চলতে পারি না, ভারতের বাস ছাড়া চলতে পারি না। কিন্তু আমরা ইন্ডিয়া বয়কট স্লোগান দেব। ওই যে সে পুরোনো কথাটাই, যে ভারতেরও দুর্ভাগ্য যে এরকম কিছু অকৃতজ্ঞ দেশ ও জাতি পেয়েছে, যারা তার প্রতিবেশী, যারা সবাই তার ভারতের উপরেই চলে, কিন্তু আবার ভারতের সারাদিন গালি দিবে। আসলে বাংলাদেশের যে বিদ্যুতের কথাটা আপনি এখানে তুলেছেন, আদানির কথাটা, দোয়া করেন কোনো কারণে যেন বন্ধ না হয়ে যায়। এটা মীমাংসা হয়ে যাবে, হয় সেটা বকেয়াতেই দিবে অথবা টাকা কোনো না কোনো পরিশোধ করবে। আর না হয় পাকিস্তানের কাছে বাংলাদেশ সরকার চাইতে পারে, বলতে পারে যে তোমাদের সাথে ষড়যন্ত্র। এখন তো বাংলাদেশ তো আর বাংলাদেশ নাই, বাংলাদেশ তো এখন দ্বিতীয় পাকিস্তান, পাকিস্তানের সাথে কথা বলতে পারে,
সেই দালালি স্বরূপ আবার পাকিস্তান যার গোলাম সেই সমস্ত দেশের কাছ থেকে টাকা পয়সা চাইতে পারে, দিবে কিনা জানি না, চাইতে পারে। আমি আজকে একটা এই যে ঘন্টাখানিক আগে একটা পোস্ট দিয়েছি, একজন লোককে বলেছিলাম যে বাংলাদেশে বিনিয়োগ করেন। আমার পরিচিত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে বিনিয়োগ করতে চেয়েছিল, যাই কোনো কারণে সেখানে বিনিয়োগ করা হয় নাই, তারপর তো সরকারি পড়ে গেল। তার সাথে আমার যোগাযোগ হওয়ার কারণে আমি তাকে বললাম বাংলাদেশে একটু বিনিয়োগ করেন। কয় কেন, আমার দেশের অবস্থা খারাপ? কয় যে আমার কি ঠেকা পড়ছে, তোমার দেশে যায় আমার অবস্থা খারাপ হনো মানে? কয় তোমার দেশ তো সুদান হয়ে যাবে, ওখানে বিনিয়োগ করবে কে? চিন্তা করে দেখেন, অর্থাৎ ব্যবসায়ীরা বাংলাদেশ সম্পর্কে কি ধারণা রাখে। আমি ভেবেছিলাম এই লোক বাংলাদেশ সম্পর্কে কিছু জানে না। তিনি একজন শিল্পপতি, তিনি বলছেন যে বাংলাদেশ সুদান হওয়ার পথে, যেটা আমাদের মাথায় এখনো, আমি তার কথা বিশ্বাস করতে পারি না। আপনি এটা বললেন সুদান হয়ে যাবে, বিনিয়োগ না করলে তো সুদান হবেই। কথা তো সত্যি বলেছে। তো কেন বলেছে এই যে বুঝলাম, আপনার শিরোনামের সাথে মিলে গেল। কালকে যদি একটা সরকার আদানির বিদ্যুৎ বিল দেওয়ার ক্ষমতা রাখে না, বকেয়া রাখে, আবার বড় বড় চাপা, মানে যার কাছ থেকে চুরি করে খাবে, যার কাছ থেকে বাকি নিয়ে খাবে, তারই আবার গালাগালি। আপনি গিয়ে দেখেন, ঠিকই বলেছেন আপনি যে ভারতের চাল ডাল নুন তেল ছাড়াও, কেরোসিন ডিজেল ছাড়া আমরা চলতে পারি না। হ্যাঁ, কেরোসিন না অবশ্য, ডিজেল ছাড়া আমরা চলতে পারি না, বিদ্যুৎ ছাড়া। আর ভারতের গালি না দিলেও আমাদের ইমান মজবুত হয় না। মানে সব জায়গাতে আমাদের ভারত লাগবে। বাংলাদেশে কে যেন একজন বলেছে, কালকে দেখলাম নাকি আজকে, যে বাংলাদেশ নাকি গরিব হয় ভারতের জন্য। ধনী হয় কি পাকিস্তানের জন্য? এই কথাটা তারা বলে না। আসলে আপনি যে শিরোনাম দিয়েছেন, আশা করি মীমাংসা হয়ে যাবে। কারণ এরা যদি সত্যিই বন্ধ করে দেয়, যে একজন নিচে কমেন্টস করেছিলেন যে ভারতের উচিত রপ্তানি বন্ধ করে দেওয়া। আমাদের সাথে একটা স্পেশাল মিটিং হয়েছিল, সেখানে আমরা বাংলাদেশ, ভারত এবং অন্যান্য দেশের মানুষ সহ, ভারতের সরাসরি বিজেপির উপর প্রভাব রাখতে, রাজনীতিবিদ নয় কিন্তু বিজেপি সরকার এবং রাজনৈতিক দলের উপর প্রভাব রাখে এমন লোক ছিল আমাদের আলোচনা। এটা আমি এর আগেও বলেছি। তাকে একজন বলেছিলেন আমাদের এই আলোচনায় যে ভারত যেন বাংলাদেশকে রপ্তানি বন্ধ করে দেয়। আমাদেরও মৌনসম্মতি প্রাথমিক দিকে ছিল, আমরা কিছু বলি নাই। কিন্তু আমাকে অবাক করে দিয়ে তিনি বললেন যে আমাদের দর্শন, মানে তিনি বলতে চাচ্ছেন বৈদিক দর্শন বা হিন্দু দর্শন, আমাদের দর্শন এটা সমর্থন করে না শত্রুকে না খেলিয়ে মারো। এই কথা শোনার কারণে কিন্তু আমার শ্রদ্ধাবোধ বেড়ে গেছে। আমরা কিন্তু অনেক মুসলমান রাষ্ট্র চিনি যারা দুর্ভিক্ষ কৃত্রিম তৈরি করে তার প্রতিদ্বন্দ্বীকে মেরে ফেলেছে। যেমন সৌদি আরব মেরে ফেলেছে ইয়েমেনে 5 লাখ, দুবাইও মেরে ফেলেছে, সুদানও মেরেছে, তারপর ইয়েমেনও মেরেছে। কিন্তু ভারতের যারা দেখেন বিজেপি, যাদেরকে এই দেশের মানুষ পুরোটাই নেতিবাচক চোখে থেকে, তারা কি বললো, আমি অবাক হয়ে গেলাম। তিনি বললেন না, এটা সম্ভব না, শত্রুকে আমরা না খেলে মারবো না। এই প্রতিবেশী, এই জন্য বারবার বলি যে বাংলাদেশের কপাল ভালো যে ভারতের মতো বৈদিক দর্শন যারা চর্চা করে তাদের মতো একটি দেশ পেয়েছে। নইলে না খেলে মেরে, এই দেশে যে না খায় মানুষ মারা যেত, কেউ বেঁচে থাকতো না, এখানে কোটি কোটি লোক মারা যেত। এদের কপাল অনেক ভালো। তো বিদ্যুতের সমস্যাও সমাধান হবে, সে হয়তো বা কোনো শর্ত থাকতে পারে, নাও থাকতে পারে। হ্যাঁ, ঠিকই বলেছেন, রাস্তা রাস্তায় ভারত বয়কট, কিন্তু ভারত ছাড়া আবার বিয়ে শাদী হাঙ্গা পর্যন্ত হয় না। ভারতের ডিজেলে, ভারতের মোটর সাইকেলে চড়ে, ভারতের ফেন্সিডিল খেয়ে ভারতকে গালি দেওয়ার লোক আমি চিনি। আমি এরকম বেশ কয়েকজনকে চিনি, বেশ কয়েকজন আমাদের জামালপুরে কয়েকজনকে চিনি যাদের ভারতীয় ফেন্সিডিল না হলে চলে না। তারা ভারতীয় ফেন্সিডিল খেতে কখনো কখনো সীমান্তে চলে যান, খাঁটি পিওর ফেন্সিডিল খাওয়ার জন্য। ভারতীয় মোটর সাইকেলে চড়েন, তাদের ভারতীয় ট্রাক আছে, বাস আছে কারো কারো, কিন্তু সারাদিন ভারতের গালি দিবে। ভারতের গালি না দিলে তাদের ইমান পাকাপোক্ত হয় না। তো দেখা যাক কি হয়। আমাদের সরকার, এই মুসলেকা সরকার কি করে। মুসলেকা সরকার তো বলে তার কাছে প্রচুর জ্বালানি মজুদ আছে, তেল মজুদ আছে, ভয় কিসের, ওগুলো খরচ করে করে বানাক। আবার বলে যে মাটির নিচে প্রচুর গ্যাস আছে, সেগুলো খরচ করে কারেন্ট বানাক। আদানির কাছ থেকে কেন নিতে হবে? এই দেশের মানুষের ন্যূনতম হায়া নাই, হায়া মানে ন্যূনতম লজ্জা নাই। যদি থাকতো সারাদিন ভারত বিরোধিতা করে, আবার ভারত থেকে তেলের বিরুদ্ধে আমার ভাবির পোলা বিরোধিতা করে না। আমার ভাবির পোলারা এখন মাঠে নামে কেন যে ভারতের ডিজেল নেব না, ভারতের চাল নিব না, নুন নিব না, তেল নিব না, ডাল নিব না, হিন্দি গান নিব না, কারেন্টও নিব না, এটা বললেই তো হয়ে যাবে। কিন্তু আমি জানি তা তারা করতে পারবে না। ওই যে আমি বলেছি, আপনার চ্যানেল কয়েকবার বলেছি, অন্যান্য জায়গায় বলেছি যে আমেরিকার সাথেও পাঙ্গা নিয়ে আমরা টিকতে পারবো, সৌদি আরবের সাথেও পাঙ্গা নিয়ে টিকতে পারবো, এক বেলা দুই বেলা খায় হইলো। কিন্তু ভারতের সাথে পাঙ্গা নিলে কিন্তু আমাদের না খেয়ে মরতে হবে। আমাদের ভাগ্য ভালো যে আমরা ভারতের মতো প্রতিবেশী পেয়েছি, আর ভারতের দুর্ভাগ্য আমাদের মতো প্রতিবেশী পেয়েছে যারা ভারতেরটা খেয়ে
ভারতেরটা পড়ে ভারতের চিকিৎসা নিয়ে ভারতে গিয়ে বাচ্চা পয়দা করে, সেই বাচ্চারা বড় হয়ে ভারত বিরোধিতা করে। এটা ভারতের জন্য দুর্ভাগ্য বটে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, ওনাকে আমি শুধু অনেক সময় বলি যে ডক্টর ইউনূস সরকারের সাথে একটা বোঝাপড়া বিএনপি সরকারের ছিল কিনা, এই প্রশ্ন কেন উঠবে, ওটার পেছনে একটা কারণ থাকতে পারে কিনা যে খলিলুর রহমান, যিনি এই যে আমেরিকার সাথে বাংলাদেশের চুক্তি, যে চুক্তি এখন চারদিকে বলা হচ্ছে যেটা একটা গোলামি চুক্তি, এই চুক্তির সাথে সবচেয়ে বড় প্লেয়ার যিনি ছিলেন, সেই মানুষটিকে এবং যাকে বিএনপি তার সমালোচনা করেছে, বিএনপি তার পদত্যাগ চেয়েছে, বিএনপি ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করে বলেছে খলিলুর রহমানকে সরিয়ে দিতে হবে, তারপর বিএনপি বলেছে ভিনদেশি নাগরিক, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সাউদ্দিন আহমেদ বলেছেন। তারপরও এই মানুষটি যেহেতু পররাষ্ট্রমন্ত্রীর মতন গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশে রয়ে গেছেন, ফলে বোঝার বাকি থাকে না যে একটা ভেতর বড় কোনো আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার আছে। যাক, সে ডক্টর খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে সভাপতি পদে বাংলাদেশের পক্ষ থেকে লড়ছে। মোটা দাগে যে কোনো বিচার বিশ্লেষণ হোক, খলিলুর রহমান বাংলাদেশের নাগরিক না হলেও সে তো বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, মানে পুরো বাংলাদেশের বিষয় এখানে। আমরা সবসময় বলি চেয়ারটাকে সম্মান করতে চাই। ডক্টর ইউনূস কলুষিত করেছে, সিবেক ডক্টর ইউনূসের জায়গায় তারা সমালোচনা করেছেন। আমাদের সেই প্রধান উপদেষ্টা, প্রধানমন্ত্রী, সেনাপ্রধান, এই চেয়ারগুলো তো আমাদের চেয়ার, রাষ্ট্রপতি, যে কারণে আমরা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদের যে ব্যক্তি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ কি সে বিবেচনা হচ্ছে তিনি আমাদের রাষ্ট্রপতি, এই জন্য তার বিষয়ে আমরা ডক্টর ইউনূসের যে আচরণ সেটা সমালোচনা সবসময় করেছি।